স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সিগারেটের ফেলে দেয়া ছোট্ট ফিল্টার কিভাবে মাটি, পানি, পরিবেশ ও মানবদেহের ক্ষতি করছে, এই নিয়ে প্রতিবেদন। একটি সিগারেট নিভে যাওয়ার পরও শেষ হয় না তার ক্ষতি। ধোঁয়ার বাইরে ফেলে দেয়া ছোট্ট ফিল্টারটি বছরের পর বছর দূষিত করে মাটি, পানি ও পরিবেশ। নীরবে ছড়িয়ে দেয় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় মানুষের শরীরেও। দেখতে খুবই ছোট, ফেলে দেওয়া সিগারেটের এই ছোট্ট অংশই বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে পড়া প্লাস্টিক, যা কয়েক বছরেও পচে না। সিগারেটের ফিল্টার তৈরির মূল উপাদান সেলুলোজ অ্যাসিটেট। এটি নন বায়োডিগ্রেডেবল শক্ত প্লাস্টিক। মাত্র একটি সিগারেটের বাটে থাকে ৭,০০০-এর বেশি ক্ষতিকর উপাদান। যে পরিমাণ নিকোটিন ও আর্সেনিক প্রতিটি ফিল্টার থেকে নির্গত হয়, তা ১,০০০ লিটার পানিকে বিষাক্ত করতে পারে। ১০ বছর পরেও এটি বিলীন হয় না। প্রতিটি সিগারেট ফিল্টার ভেঙে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জলজ খাদ্য শৃঙ্খলে মিশে যায়, সেখান থেকে আসে মানবদেহে। ফসলি জমিতে যদি এসব ফিল্টার ফেলা হয়, দিন শেষে তা এসে পড়ে খাবার টেবিলেই। এসব ফিল্টার গাছের অঙ্কুরোদ্গম ব্যাহত করে, গাছের মূল শিকড় সংকুচিত করে ফেলে, নষ্ট হয় মাটির প্রাকৃতিক পুষ্টি। সিগারেট ফিল্টারে থাকা নিকোটিন এবং ভারী ধাতু শুষে নেয় মাঠের ফসল, তৈরি হয় মারাত্মক জৈবিক হুমকি, বিষাক্ত হয় মাটি থেকে গোটা বাস্তুতন্ত্র। প্রতিটি ফিল্টারে থাকে কম বেশি ১৫,০০০ প্লাস্টিক ফাইবার। ধূমপানের সময় তাপের কারণে এই ফাইবারগুলো গলে যায়, ফলে তামাক পোড়া ধোঁয়ার সাথে শ্বাসতন্ত্রে যায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানো ফাইবার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। মনের অজান্তেই আপনি কি প্রতিদিন প্লাস্টিক খেয়ে ফেলছেন? শুনতে অবাক লাগলেও এখন আর প্লাস্টিক শুধু নদী, সমুদ্র বা পরিবেশেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন গবেষণায় মানুষের শরীরে নানা অঙ্গেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এভাবেই প্লাস্টিকের কাপে চা পান করে থাকে। মনের অজান্তেই আপনারা অদৃশ্য প্লাস্টিক কণা অথবা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলছেন, তা হয়তো জানেন না। শুধু কি তাই, আরও আছে। এরকম টি ব্যাগ ব্যবহার করেও চা খাওয়া হচ্ছে প্রতিনিয়ত। একটি আধুনিক টি ব্যাগ তৈরি করতে নাইলন বা পলিপ্রপিলিন ব্যবহার করা হয়। গরম পানিতে এই টি ব্যাগ ভেজালে সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হতে পারে। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ছোট প্লাস্টিক কণা। এগুলো বড় প্লাস্টিক ভেঙে তৈরি হতে পারে, আবার অনেক সময় শিল্প কারখানায় সরাসরি ক্ষুদ্র আকারেও উৎপাদিত হয়। এতই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। বর্তমানে পৃথিবীর প্রায় সব পরিবেশেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বাতাস, নদী, সমুদ্র, মাটি, এমনকি ঘরের ধুলোতেও মিলছে এর অস্তিত্ব। বাংলাদেশেও আমরা প্রতিদিন নানা উপায়ে প্লাস্টিকের সংস্পর্শে আসি। বাজারে প্লাস্টিক ব্যাগ, খাবারের প্যাকেট, বোতলজাত পানি, ডিসপোজেবল কাপ প্লেট, খাদ্য মোড়ক সবই হতে পারে সম্ভাব্য উৎস। গবেষণায় মানুষের ফুসফুস, রক্ত, প্লাসেন্টা এবং মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সাম্প্রতিক কিছু গবেষণায় মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট টিস্যুতেও এর অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে এসব কণার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তাই আতঙ্ক নয়, সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষের শরীরে প্লাস্টিক ঢুকছে এটা নিশ্চিত। এতে স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু কতটা স্বাস্থ্য ঝুঁকি তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে প্রাণীদের উপর করা গবেষণায় স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য ঝুঁকি বা ক্ষতি এড়াতে কি করা যেতে পারে, চলুন সেটা দেখে নেওয়া যাক।
মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ কমাতে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা এড়িয়ে চলুন, কাঁচ, স্টিল বা সিরামিকের পাত্র বেশি ব্যবহার করুন, প্লাস্টিক ভিত্তিক টি ব্যাগের পরিবর্তে খোলা চা ব্যবহার করুন, অপ্রয়োজনীয় বোতলজাত পানির ব্যবহার কমান, ঘরের ধুলো নিয়মিত পরিষ্কার করুন। প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই কমাতে পারে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ। এতে যেমন নিজের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি কমবে পরিবেশে প্লাস্টিক দূষণও। এস.এম. আকাশ, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীতে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির ভারসাম্য। কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে 2 দশক আগে 2165 একরের বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, মেছোবাঘ, বনমোরগ সহ বেশ কিছু বন্যপ্রাণী। কিন্তু বনদস্যুদের থাবা আর সমুদ্রের করাল গ্রাসে অর্ধেকের বেশি বন বিলীন হয়ে গেছে। এটি পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল। 2 দশক আগে 2165 একরের এই বনাঞ্চলে দেখা মিলত চিতাবাঘ, বনমোরগ, শেয়াল, বানর সহ বিভিন্ন বন্য প্রাণী এবং বিভিন্ন প্রজাতির সাপ ও পাখি। তবে বনদস্যুদের থাবা এবং সমুদ্রের করাল গ্রাসে এই বনাঞ্চল অর্ধেকের নিচে নেমে এসেছে। এখন এ বনাঞ্চলে হাতে গোনা 2-4টি শিয়াল ছাড়া অন্য কোনো বন্যপ্রাণীর দেখা মিলে না। শুধু এ বনাঞ্চলই নয়, জেলার সকল বনাঞ্চলেরই একই অবস্থা। আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার কিন্তু এই বনায়ন ছিল, বন্যপ্রাণীর যে আবাসস্থল জায়গাটা ছিল এখন কিন্তু একেবারেই শেষ। এর ভিতরে নারিকেল বাগান ছিল, তাল বাগান ছিল, হিজুল বাগান ছিল, বিভিন্ন প্রজাতির গাছের বাগান ছিল। প্রতি বছর বর্ষার মৌসুম আসলেই কিন্তু এগুলো সমুদ্রে ভেঙে নিয়ে যায় এবং এর পাশাপাশি একটি অসাধু চক্র যারা এই বন উজাড় করে রাতে কিংবা দিনে বিভিন্ন সময় তারা গাছ কেটে যে বিক্রি করে সেই জিনিসটাও কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এটা যদি চলমান থাকে, কুয়াকাটার উপকূলীয় অঞ্চলের যে জীববৈচিত্র্য এটি কিন্তু একেবারে হুমকির মুখে এবং একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। এসব বনভূমির ভারসাম্য না থাকায় লোকালয়ে প্রবেশ করেছে হাজার হাজার বন্যপ্রাণী। বাংলাদেশ থেকে 31টি প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং 341টি প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন পর্যায়ে। তো আমরা যদি গভর্নমেন্ট যদি এখনই বন বাঁচানোর দিকে না যায় এবং বন রক্ষার দিকে না যায়, তাহলে আমরা যেই বন্য প্রাণীগুলো হারাবো সেটা আমাদের ইকোসিস্টেমে একটা বড় প্রভাব ফেলবে। এদিকে ভালো নেই বন্যপ্রাণীর আওতায় থাকা বিভিন্ন জলজ প্রাণীরা। গত 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অসংখ্য মৃত ডলফিন, তিমি, কচ্ছপ সহ বিভিন্ন প্রাণী। এসব প্রাণীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং কুয়াকাটার প্রাণ প্রকৃতি রক্ষার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিশেষজ্ঞ মহল ও পরিবেশ কর্মীরা। এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে এই উপকূলীয় এলাকায় যে কচ্ছপগুলো, ডলফিনগুলো, তিমিগুলো ভেসে এসেছে, যেগুলোকে সংরক্ষণ করা হোক এবং কেন মারা যাচ্ছে সেই কারণগুলো উদ্ঘাটন করা হোক। পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা উপকূলবাসীর। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। দূর থেকে তাকালে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে একাকী দাঁড়িয়ে আছে কোনো ইতিহাসের শেষ স্মৃতিচিহ্ন। চারপাশে থই থই পানি, আর পানির বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ধ্বংসপ্রায় মসজিদ। অথচ মাত্র 2 দশক আগেও এখানে ছিল মানুষের কোলাহল, হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির জিগাগাড়ি গ্রামের একটি মসজিদের ঠিক সামনের সড়কে। আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটাই এক সময় একেবারেই একটি লোকালয় ছিল। এখানে একটি যে জিগাগাড়ি গ্রামটি বলে সেই গ্রামটি কিন্তু এখানে প্রতিষ্ঠিত ছিল। আজকে থেকে প্রায় 60 থেকে 70 বছর আগে এখানে বিশাল বড় একটা লোকালয় ছিল, মানুষজন এখানে বসবাস করত। ঠিক আমার ঠিক যে সামনের জায়গাটি রয়েছে এটি হচ্ছে সেই জিগাগাড়ি গ্রামের যে ঐতিহ্যবাহী মসজিদ, সেই জামে মসজিদ। এই মসজিদে একসময় মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু এখন আর সেই মসজিদে নামাজ হয় না, মসজিদে আজান হয় না। ভরা গ্রাম ছিল, এখন এতে দাবি যাওয়ার কারণে তো লোকজন চারিপাশে ছিটে ফিটে হয়ে গেল। এখন তো ওই মসজিদ ওই রকমই আছে। এইটা ক্ষতির কারণটা হলো কয়লা খনি। কয়লা খনি আমাদের মাটির নিচ থেকে যে ভূগর্ভস্থ থেকে যে কয়লা তুলে নিয়ে গেছে, কয়লা তুলে নিয়ে যাওয়ার পর এই মসজিদটা কিন্তু দেবে গেছে এখন বর্তমানে। আগে আজান হইতো, এই জায়গা দাবি যাওয়ার পর এই 2 মসজিদে আর কোনো আজান হয় না, কোনো লোকজন থাকতে পারে না। এই লোকজনেরা অনেক বাইরে চলে গেছে। এই জায়গাটা গোটাটা রাস্তা ছিল,
আর এই জায়গা গ্রাম ছিল, গোটাটা গ্রাম ছিল, পানির কারণে এই কয়লা খনির কারণে তলিয়ে গেছে। এখানে গ্রাম ছিল, গ্রাম আস্তে আস্তে এখন ধ্বংস হয়ে গেছে। অল্প এখানে লোক চলে গেছে, যার মসজিদ এখন ফাঁকা পড়ে আছে। মসজিদের আশেপাশে একেবারেই তলিয়ে গিয়েছে। এই নিচ থেকে কয়লা সরিয়ে নেওয়ার কারণেই আস্তে আস্তে এটি দেবে গিয়েছে। সব মিলে এই জিয়াবাড়ি যে গ্রামটি রয়েছে, এখানে এখন আর লোকালয় শূন্য অবস্থায় পড়ে রয়েছে। বেশ কিছু এখানে মানুষের যে চিহ্ন, রাস্তাটুকু অবশেষে রয়ে গিয়েছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর। ঝড় বৃষ্টির আশঙ্কায় দেশের 9টি অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মাছ চাষের সনাতন পদ্ধতিতে নীরব বিপ্লব ঘটিয়েছেন নওগাঁর রানীনগর উপজেলার পারিল ইউনিয়ন। সেখানে গড়ে উঠেছে 9টি বিশেষায়িত রেণু পোনার রেস্ট হাউস, যেখানে পোনা মাছগুলোকে প্রকার ও আকার অনুযায়ী রেস্ট দেওয়া হয়। এই রেস্ট হাউসগুলো থেকে মাছ চাষিদের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে পোনা সরবরাহ করেন ব্যবসায়ীরা। মাছের পোনা রেস্ট হাউস, যে রেস্ট হাউসে এখানে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা তাদের পছন্দ মাফিক বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করে এই মাছের রেস্ট হাউসে আসেন। এসে এখানে যে বিভিন্ন ধরনের ঘর করা আছে, সেসব এক একটি ঘরগুলো সে মাছ ব্যবসায়ীরা ভাড়া নেন। ভাড়া নিয়ে এখানে মাছের পোনাগুলোকে পাকা করেন। পাকা করার পরে এখান থেকে ক্রেতাদের চাহিদা মাফিক বাংলাদেশের যে কোনো জায়গায় এখান থেকে মাছ ব্যবসায়ীরা এই মাছের পোনাটি সংগ্রহ করেন। সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেন। বাংলাদেশের ভিতর এটাই প্রথম। এখানে আমরা হাউস ভাড়া নেওয়ার পরে বিভিন্ন মাছটা পাকা করার পরে তারপরে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে আসি। আমরা এই মাছ যশোর, খুলনা, বরিশাল, ভোলা, চিটাগাং, খাগড়াছড়ি, বান্দরবন সব জায়গায় আমরা ট্রাক যুগে বিতরণ করি। পাঙ্গাস, রুই, মিরকা, কাতল, কালবাউ সব আছে এখানে। এখানে যে রেস্ট হাউসগুলো আছে, সেই রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত তারা জানিয়েছেন যে তারা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেত কিংবা সরকারি যদি সহযোগিতা পেত, তাহলে এখানকার যে মাছের যে পোনার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা যদি উন্নত করা হতো এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যদি এখানে মাছের যে পানির যে অক্সিজেন সরবরাহ সেটা যদি ব্যবস্থা করা যেত, তাহলে এই মাছের রেস্ট হাউসটি সারা বাংলাদেশের মধ্যে যেমন মৎস্য খাতে অবদান রাখতো মাছের পোনা উৎপাদন করে, এবং এর সঙ্গে যারা যুক্ত আছে হাজার হাজার কর্মজীবী মানুষরা, তারাও এখান থেকে ব্যাপকভাবে উপকৃত হতো। কিছু প্রশাসন থেকে শুরু করে ইউনো মহোদয়েরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, পানির নিষ্কাশন, তারপর আপনার হলো সৌর বিদ্যুৎ, অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমাদের অনেক প্রবলেম হয়ে যায় হাউসে পানি করার জন্য, ট্যাঙ্কিতে পানি করার জন্য। তো তাই মাছের রেস্ট হাউসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দাবি যেন সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে যে কয়েকটি মাছের রেস্ট হাউস আছে সেগুলো আধুনিকায়ন করা হয়। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম আয়োজিত স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ফ্রিডম ফিয়েস্তা শিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। পাশাপাশি ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটির মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন। লায়ন্স ক্লাব অফ চিটাগং ডায়নামিক সিটির 2026-27 সেবা বর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল এমজেএফ। তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন 2025-26 সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি।
স্বাগত বক্তব্য দেন লায়ন শওকত চৌধুরী এমজেএফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বিচার, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেউদ্দিন আহমেদ পিএমজেএফ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপের চলমান দাবানলের মৌসুম নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আগুন, তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে ফ্রান্সের বোর্দো অঞ্চলের মাত্র 9 মাইলের মধ্যে পৌঁছে গেছে দাবানল। অনিয়ন্ত্রিত এই আগুনে প্যারিস শহরের 4 গুণ বড় এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের ড্রোন হামলা জবাবে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র। তবে এই হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দেশটিতে পুনরায় বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দেকে এবার রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে দেখা যাবে। এরই মধ্যে 19 বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে রিয়াল। বিবিসির তথ্য অনুযায়ী পিএসজির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর দিওমান্দেকে দলে নিতে 100 মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে আরবি লাইপজিগের হয়ে 12 গোল ও 8 অ্যাসিস্ট করে বুন্দেসলিগার সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।